ইসলামী ব্যাংক নিয়ে যা হওয়ার, যে ফয়সালা হওয়ার, সেটা রাজপথেই হতে যাচ্ছে। সংসদে কোনো সমাধান হলো না, এটা জামাত জানতো। সংসদে 68 বিধিতে নোটিশ দিয়ে আমিরে জামাত আলোচনার ব্যবস্থা করেছিলেন। সে আলোচনায় কোনো ফলাফল আসেনি, বরং বিএনপি তাদের যে ফ্যাসিস্ট মানসিকতা এবং তারা যে এস আলমের দখলকে বৈধতা দিয়েছে সেটা স্পষ্ট করেছে। এবং বিএনপি তাদের এস আলমকে নিজেদের করে নিয়ে ইসলামী ব্যাংকের মালিকানা তারা ধরে রাখবে, এটা স্পষ্ট করেছে। যদি সমাধান হতো তাহলে একটা সংসদীয় যৌথ কমিটি গঠন করতে ইসলামী ব্যাংক নিয়ে সমস্যা সমাধানের জন্য, যেখানে জামাতের এমপিরা থাকতো, বিএনপির এমপিরা থাকতো, তারপরে একটা সমাধানে আসতো। কিন্তু এরকম কিছু হয়নি। এখন রাজপথ উত্তল হয়ে উঠছে। সংসদের আলোচনা ব্যর্থ হওয়ার পর সংসদে বিএনপি সরকারের এস আলমের ফেসিবাদী গতি প্রকৃতি এবং তাদের রহস্য ফাঁস হওয়ার পর জামাত রাজপথে ছোটখাটো একটা ঝলক দেখিয়েছে। গ্রাহকরা, সচেতন গ্রাহক ফার্ম ওরফে জামাত শিবির, আমি তাদেরকে জামাত শিবিরই বলবো, তারা বিপুল সংখ্যক গ্রাহকদের নিয়ে, একদম পিওর গ্রাহক, তারা জামাত শিবির কাম পিওর গ্রাহক। এবং যে আন্দোলন চলছে গ্রাহক ফার্মের নেতৃত্বে, সেখানে জামাত শিবির করে না এরকম গ্রাহকরাও আছে। অতএব আপনি জামাত বলে শান্তি পেলে বলেন, আমি বলবো এটা জামাতের আন্দোলন। এবং জামাতের যারা আন্দোলন করছে তারা সবাই ছোটখাটো গ্রাহক না, বড় ধরনের গ্রাহক। এবং তারা এই ব্যাংকের মালিক পক্ষ। তো মালিক পক্ষ তাদের সম্পত্তি ধরে রাখার জন্য আন্দোলন করছে। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের অভিমুখে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম বিশাল মিছিল নিয়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক রক্ষায় এত বড় জনগোষ্ঠী রাজপথে নেমেছে মিছিল নিয়ে, এরকম কোন এক্সাম্পল নেই। মানুষ তার নিজের আমানত ফেরত পেতে অবস্থান কর্মসূচি বা এরকম অনেক ঘটনা ডেস্টিনি ক্ষেত্রে আমরা দেখেছি, মানববন্ধন দেখেছি, কিন্তু হাজার হাজার জনগোষ্ঠী নিয়ে বিরাট মিছিল, এটা একটা জামাত ঝলক। অতএব স্পষ্ট রাজপথে জামাতকে মোকাবেলা করতে বিএনপি পারবে না। এবং জামাত এবং ইসলামী ব্যাংকের গ্রাহকরা এস আলমের হাতে ব্যাংক বুঝিয়ে দেওয়ার শেষ দেখে ছাড়বে। সংসদে কোনো সমস্যা সমাধান হলো না, কিন্তু জামাত ইসলামী নায়েবে আমির, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটা কথা বলেছে, সাফ কথা, এস আলমের কাউকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না, সোজা কথা। এখন গ্রাহকরা পাহারা দিচ্ছে, বিএনপি কিভাবে ঢুকাবে? গ্রাহকরা শেষ দেখে যাবে। দর্শক, বিএনপি সামনে কিছু গ্রেপ্তার, কিছু হয়রানি এগুলো করবে, কিন্তু আর্থিক খাতে এরকম গ্রেপ্তার বা এইসব কাণ্ড ঘটিয়ে আর্থিক খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না। এটা টেম্পো স্ট্যান্ড নয়, এটা একটা ব্যাংক। গ্রাহকদের আস্থা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অতএব জামাতের শেষ দেখে ছাড়বে। বিএনপিকে পিছু হটাতে এস আলমকে হাতে হারিকেন ধরিয়ে দিতে বাধ্য হবে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহক ফোরাম। মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা 11টার দিকে মিছিল নিয়ে তারা যাত্রা শুরু করেন। ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুরুন নবী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিতে যান। এবং এই যে বিরাট মিছিল স্মারকলিপি দিতে গিয়েছে, এই মিছিল দেখে ডেফিনেটলি বিএনপির অন্তরের মধ্যে কাঁপন ধরেছে। এখন এত বিপুল সংখ্যক গ্রাহকদের বা জামাত শিবিরের মিছিল, এটা মোকাবেলা করার একমাত্র পথ হচ্ছে যে বিএনপির গ্রাহকরা পাল্টা মিছিল করবে। রাজনৈতিক আন্দোলন, রাজপথের আন্দোলন রাজপথে মোকাবেলা করতে হয়। রাজপথের আন্দোলন আইন দিয়ে, প্রশাসন দিয়ে ধামাচাপা দেওয়া যায় না। এখন বিএনপির গ্রাহকরা তো সবার আগে টাকা উঠিয়ে নিয়েছে, 2-4 জন গ্রাহক যদি থেকে থাকে। বিএনপি এখানে কি বলে, কোন সুতা দিয়ে পাল্টা রাজপথের কর্মসূচি দিবে? সম্ভব না। অতএব জামাত রাজপথই দাবি আদায় করবে। জামাতের অনেকে দেখলাম যে হতাশ হয়ে পড়ছেন সংসদের ব্যর্থতা দেখে, যে সংসদে যেহেতু সালাউদ্দিন এবং আমির খসরু ক্লিয়ার করে দিয়েছেন যে এই ব্যাংক তারা দখল করবে, এস আলমের হাতে দিবে, এটা জামাতের অনেকে হতাশ, না শেষ, ইসলামী ব্যাংক শেষ। আরে না ভাই, সংসদে যে সমাধান হবে না এটা জামাত আগেও জানতো। তার সংসদে এস আলম বিএনপি লুঙ্গি খুলে দিয়েছে আলোচনার মাধ্যমে। এই সমাধান যে রাজপথে হতে হবে এটা জামাত আগেও জানতো। অতএব আপনি হতাশ হন কেন? সংসদের আলোচনা ব্যর্থতাতে হতাশ হন কেন? আপনি রাজপথের শেষ দেখে যাবেন। এবং জামাতের জন্য আমি বলছি, জামাত যদি ইসলামী ব্যাংকের মালিকানা ধরে রাখতে না পারে, আন্দোলন করে জীবনে ক্ষমতা আসতে পারবে না। ওই সর্বোচ্চ দল বিরোধী দল। কারণ যে নিজের সম্পত্তি, নিজের মালিকানা বুঝে নিতে পারে না, সে রাষ্ট্রের মালিকানা কিভাবে বুঝে নেবে? সে কিভাবে জনগণের অধিকার ফিরিয়ে দিবে? অতএব জামাতের জন্য এটা একটা অ্যাসিড টেস্ট।
একদম সর্বোচ্চ শক্তি দেখাতে হবে, হরতাল অবরোধ দিয়ে বাংলাদেশের ইসলামী ব্যাংকের সমস্ত ব্যাংকগুলোতে প্রয়োজনে তালা ঝুলিয়ে দিতে হবে, অচল করে দিতে হবে, বাংলাদেশ ব্যাংকে তালা ঝুলিয়ে দিতে হবে, বাংলাদেশকে অস্থির করে ফেলতে হবে, উত্তাল করে ফেলতে হবে, অর্থনৈতিক কার্যক্রমকে স্থবির এবং স্তব্ধ করে দিতে হবে। তারপর ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে অ্যাটলিস্ট এস আলমের সাথে কোনো আপোষ চলবে না। আপনি হতাশ হন কেন? এই যে জামাতের ঝলক দেখছেন না, সামনে আরো দেখবেন জামাত এখান থেকে পিছিয়ে হটবে না। কয়েকজনের প্রয়োজনে জীবন দেবে, ইসলামী ব্যাংকের মালিকের হাতছাড়া হতে দেওয়া যাবে না। এত জুলুম একদম চোখের সামনে মিথ্যা কথা বলে গায়ের জোরে ব্যাংকটা দখল করে নিবে, এটা কি হয়? ওয়াজিব এখানে জিহাদ করে ইসলামী ব্যাংক রক্ষা করা। আপনার সম্পত্তি দখল করে নিয়ে যাচ্ছে লুটেরা গোষ্ঠী। দর্শক দেখেন কত বড় মিথ্যুক বিএনপি, যে সালম বিএনপি সালাউদ্দিন। এটা সোশ্যাল মিডিয়ায় আমরা নানান তথ্য হিসাব নিকাশ করে দিয়েছি যে আরডিএস প্রকল্প নিয়ে যে অভিযোগ তুলেছে, ইসলামী ব্যাংক দখল করার সপক্ষে যে বৈধতা দিয়েছে পার্লামেন্টে, নানান জনের নানান হিসাব দিয়েছে, কিন্তু একদম মেইন স্ট্রিম গণমাধ্যমে যে তথ্য এসেছে এটা একটু শুনেন, তাহলে বুঝবেন যে এরা কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক, চোরের ঘরে চোর। আমার দেশের রিপোর্ট, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর গুজব, অপপ্রচার, মিথ্যাচার। আমার দেশ তো ভদ্রপত্রিকা, এই জন্য ভদ্রভাবে লিখেছে। তো দর্শক এখানে সালাউদ্দিন আহমেদ যেটা বলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের মানে আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এসব যেসব টাকার কোনো হদিস নেই, পুরোটাই মিথ্যা কথা। দেখেন আমার দেশ কি লিখছে। তবে ইসলামী ব্যাংকের 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই। প্রতিবেদন অনুযায়ী 2025 সাল শেষে আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি দ্বারা 6,789 কোটি টাকা। এর আগে অর্থ বছরে 2024 সালে ঋণ স্থিতি ছিল 6,712 কোটি টাকা। সেই হিসাবে এক বছরে এই খাতে ঋণ বেড়েছে 77 কোটি টাকা বা 1.14%। প্রতিবেদনে আরো দেখা যায় বিতরণকৃত এই ঋণের সিংহভাগ আদায় হচ্ছে এবং খেলাপি ঋণের পরিমাণ অত্যন্ত সামান্য। মোট ঋণের জন্য খেলাপি হয়ে পড়েছে মাত্র 232 কোটি টাকা। গত বছর শেষে এই খাতের ঋণ আদায়ের হার ছিল 97.50% টাকা। 2024 সালের শেষে মোট 98.89%। এটা রেকর্ড। এটা খুব কম ব্যাংক এত পরিমাণ ঋণ আদায় করতে পারে। বাংলাদেশে সবচেয়ে কম ঋণ খেলাপি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, তাও 4%-এর বেশি। সবচেয়ে সফল বাংলাদেশের এই আরডিএস প্রকল্প। আর এটার নামে এই যে ভুলভাল তথ্য দিয়েছে, দেখছেন তো, ধরা খেয়েছে সালাউদ্দিন এস আলম। প্রতিবেদন অনুযায়ী আরডিএস প্রকল্প শুরু করার পর থেকে গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশে 35,352টি গ্রামের 17,75,000 পরিবারকে এই প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়েছে। তা কাদেরকে ঋণ দেওয়া হয়েছে কি সবকিছু হিসাব আছে, অতএব এটা নিয়ে তো কোনো দুই নম্বরই করার সুযোগ নাই। সালাউদ্দিন এস আলম ধরা খেয়েছে।